নির্বাচনের প্রচার শেষে এখন ভোটের প্রস্তুতি। কাল সন্ধ্যার মধ্যে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট। রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা, ভোট নিয়ে শঙ্কা নেই। নির্বাচনে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে একটি দল, অভিযোগ বিএনপির। একটি দলের দিকে হেলে পড়েছে ইসি ও প্রশাসন, পাল্টা অভিযোগ জামায়াতের। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ এলাকায়। বাস, ট্রেনের লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। মহাসড়কে তীব্র যানজট। পোস্টাল ভোট গুনতে সময় লাগলেও দেরি হবে না ফল ঘোষণায়, জানালেন ইসি সচিব। কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও নিরাপত্তা নিয়ে সন্তোষ ইইউ পর্যবেক্ষকদের। নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদের। শূন্যতা এড়াতে থাকতে পারেন আরও কিছুদিন। স্বাগত আপনার রায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচনের প্রচারণা শেষে এখন চলছে ভোটের প্রস্তুতি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হয় ব্যালট পেপার বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। আরও জানাচ্ছেন সাবিত সারোয়ার। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে ব্যালট পেপার বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মজুত করা হয় নির্বাচনী সরঞ্জাম। পরে পাঠানো হয় আসনগুলোতে। নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে রয়েছে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কাজ করছেন 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 16টি সংসদীয় আসনের প্রত্যেকটি উপজেলা এবং থানা পর্যায়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো আগামীকাল অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল 10টা হতে বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার ব্যালট সহ পৌঁছানো হবে। ময়মনসিংহেও চলে ভোটের প্রস্তুতি পর্ব। নগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিলি বণ্টন হয় ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম। সড়কে চোখে পড়ে সেনাবাহিনীর টহল। জেলার 11টি আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকল বাহিনী তাদের আন্তরিকতার সহিত কাজ করতেছেন। আমরা আশা রাখতেছি যে আগামী 12 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতায় একেবারে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি। সিলেট বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি ও পানি অধ্যুষিত এলাকাগুলোতে প্রযুক্তিগত সহায়তায় নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করে যাচ্ছি। অন্যদিকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারে করে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটির 4টি দুর্গম উপজেলার 20টি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ ভোট গ্রহণ সামগ্রী। ভোটের প্রস্তুতিতে কাজ করছেন নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে মহড়া সহ টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সুষ্ঠু ভোটের প্রস্তুতি পর্বে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবিত সারোয়ার, এখন। পোস্টাল ব্যালটের গণনা সময় সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই ফলাফল ঘোষণায় অতিরিক্ত বিলম্ব করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করলেও শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেন ইসি সচিব। অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য সচিব বলেন, 115টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে 21টি দেশের পর্যবেক্ষকরা এসেছেন।
12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসার ইতিমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কার্যত যতটুকু সময় দরকার, কেন ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সেই গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রধান ইভার্স ইজেবস। সকালে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের নিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডে 200 জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করছে। জাতিসংঘের নীতিমালা ও নিরপেক্ষতা বজায় রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করবেন। also include recommendations regarding issues you just mentioned about social media, which is of course a great concern for many democracies, for all democracies I have to say in the world, about the level playing field. Issues like that are going to be mentioned in our final report. Security services, to the military, to the police, and so of course there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now. নির্বাচন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। প্রস্তুত হচ্ছে আনুষ্ঠানিক ফল ঘোষণার মঞ্চ। কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন ইসি সানাউল্লাহ। ইসি শেষ সময়ের প্রস্তুতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন ব্রিফিংয়ে কি বলা হলো, আর শেষ সময়ে এসে নির্বাচন কমিশনের প্রস্তুতি কি দেখছেন, আর কাল তো সিএসির ভাষণ রয়েছে, সব মিলে কেমন চলছে নির্বাচনী পরিবেশ? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই মূলত ব্রিফিং করেছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি ব্রিফিংয়ের মধ্য দিয়ে যেমনটি নিশ্চিত করেছেন যে এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কী কী ধরনের ব্যাপারগুলো থাকতে পারে তিনি মূলত সেই বিষয়গুলো নিয়ে বলেছেন। শুরুতেই তার ব্রিফিংয়ের মধ্য দিয়ে যেমনটি নিশ্চিত করেছেন যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনটি রয়েছে সেটি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ভোটের যে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং সহিংসতার মাত্রাও কিন্তু এবারে খুব কম হবে বলে তিনি জানিয়েছেন। এবং একই সাথে গণমাধ্যমের প্রশ্ন ছিল যে যেহেতু এবারে বলা হচ্ছে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংখ্যা সেটি বাড়ানো হতে পারে। এবং একই সাথে আরও কিছু বিষয় বলেছিলেন যে মানুষের যে উচ্ছ্বাসের কথা, এবং সেই সাথে গণমাধ্যমের একটি প্রশ্ন ছিল যে দুটি ভোট যেহেতু একসাথে হবে, তিনি যেমনটি বলেছিলেন যে দুটি ভোটের গণনা মূলত একসাথে হবে এবং একই সাথে মূলত ফলাফলটি ঘোষণা করা হবে। তবে ভোটের দিন যেহেতু ভোট কতটুকু কাস্টিং হয়েছে এবং সেই সাথে ভোটের হার কত রয়েছে এবং সেই সাথে আনুষঙ্গিক যে ফলাফলগুলো রয়েছে, তিনি যেমনটি বলেছিলেন যে যেন কোনো ধরনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না উঠে সেই জন্য কিছুক্ষণ পরপরই মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটি ব্রিফিং করা হবে। এবং একই সাথে সবশেষ যেহেতু আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে এবং সেই সাথে সকালে একটি ব্রিফিং রয়েছে পর্যবেক্ষক এবং সাংবাদিকদের উদ্দেশ্যে, বলা চলে ইসি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সানাউল্লাহর শেষ ব্রিফিংয়ে অনেকটা ধরে নেওয়া যেতে পারে। সেই শেষ ব্রিফিংয়ের উনি শেষে যেমনটি বলেছেন যে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে নির্বাচন কমিশন আশা করছে খুব সুষ্ঠু একটি ভোট হবে। উজ্জ্বল, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নির্বাচন কমিশন থেকে মিয়া আমিরুল জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যে কোনো বারের তুলনায় এবার সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই, এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোন ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী। নির্বাচন ঘিরে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেশিরভাগ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে, আর জেলায় জেলায় নজরদারির জন্য থাকবে ড্রোন। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি
ইন্টেন্ট অফ দ্য গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। 12টি উপজেলার 1063টি কেন্দ্রের মধ্যে 160টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আসন্ন কেন্দ্রগুলোতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে টাঙ্গাইল সদর থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যেহেতু ঝুঁকিপূর্ণ অনেকগুলো কেন্দ্র রয়েছে, এখানে সব মিলিয়ে ইসির প্রস্তুতি কেমন দেখছেন? উজ্জ্বল, প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা হচ্ছে। আর এছাড়াও কোনো যানবাহন বা কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাকেও তল্লাশি করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা দেখেছি যে এই 160টি যে কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ, সেগুলোতেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা গ্রহণ করা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেই সমস্ত কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের চেয়ে কয়েকজন পুলিশ সদস্য বাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও আনসার ও অন্যান্য গোয়েন্দা ইউনিটের তৎপরতা জোরালো করা হয়েছে। আমি আছি টাঙ্গাইল শহরে, আমি দেখেছি যে আজকেও আমার এই আশেপাশের এলাকায় দেখেছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং গোয়েন্দা ইউনিটের যারা সদস্য রয়েছেন তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আর এইদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে 25 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। আর এছাড়াও 8টি সংসদীয় আসনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব থেকে উপজেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথের 2টি নির্বাচন পর্যবেক্ষক দল সৌজন্য সাক্ষাৎ করেছে। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ। এর আগে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘটনার সাবেক রাষ্ট্রপতি আকুফো আডোর নেতৃত্বে 23 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ নিজ এলাকায়। নিয়ে বিস্তারিত জানতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন সকাল থেকেই তো দেখেছি ট্রেনে উপচে পড়া ভিড় ছিল, এখনো কি সেই চাপ রয়েছে কিনা? উজ্জ্বল, চাপ আসলে সকাল থেকেই আমরা দেখছি এবং কখনো কখনো যাত্রী চাপ কমছে, কখনো কখনো বাড়ছে। কারণ যখন ট্রেনগুলো চলে যাচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে যে একটু লোক এখানে কমে যাচ্ছে, কিন্তু যখনই আবার সময় হচ্ছে কোনো ট্রেন ছাড়বার তখনই কিন্তু আবার এখানে আমরা দেখছি যে পুরো কমলাপুর রেল স্টেশন একেবারে মানুষে ভরে যাচ্ছে। এবং আমরা দেখছি যে কমলাপুর রেল স্টেশনের যেসব ট্রেনগুলো আছে আমরা ইতিমধ্যে দেখছি যে অন্তত 25টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে শুধু আন্তনগর ছেড়ে গিয়েছে। এছাড়া 15টির মতো আপনার যেসব মেল এবং কমিউটার রয়েছে সেগুলো ছেড়ে গিয়েছে। এবং মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে বিগত 1.5 দশক তারা কোনো প্রকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো এবার যে সুযোগ এসেছে সেই সুযোগটি তারা কোনোভাবেই মিস করতে চান না, কোনোভাবেই তারা এটি থেকে বঞ্চিত হতে চান না এই ভোট দেওয়ার আনন্দ থেকে। সে কারণেই তারা কিন্তু কষ্ট হলেও তারা বাড়ি ফিরছেন। আমরা দেখছি যে এখানে অনেক 25% টিকিট আসলে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে ট্রেনের ভেতরে যে সিট রয়েছে, এছাড়া যেসব ট্রেনের উপরে আমরা দেখছি যে উপরের যে ছাদ রয়েছে সেখানেও কিন্তু আসলে মানুষ উপচে পড়া ভিড় করে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছে। আমরা বেশিরভাগ ট্রেনে দেখেছি যে ট্রেনের ছাদে করে বাড়ি যাচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা এখানে যে চিত্রটি দেখছি যে আমরা কমলাপুর রেল স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার তিনার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখানে কোনো প্রকার শিডিউল বিপর্যয় হচ্ছে না, বরং ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাচ্ছে। তবে
এই ভোট যাত্রার জন্য আলাদা করে কোনো ট্রেনের ব্যবস্থা রাখা হয়নি অতিরিক্ত। তবে যে ট্রেনগুলো আছে এগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে এবং বাকি যেগুলো আছে আজ এবং আজকে রাতে পর্যন্ত, আজকে রাতেও একটা ভিড় বাড়ার সম্ভাবনা তিনি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। এদিকে ভোট উপলক্ষে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় করছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন কেমন চাপ দেখছেন বাস টার্মিনালগুলোতে? বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর যে বাস টার্মিনালটি রয়েছে মহাখালীতে। সেখানে আমরা কিন্তু এখানে আসার পর থেকেই, দুপুরের পর থেকেই দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিড় কিন্তু বেড়েই চলছে, কিন্তু বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে না। বাস সংকটের কথা বলাই যায়। যাত্রীরা যেমনটি অভিযোগ করছেন যে এখানে তারা 4-5 ঘন্টা অপেক্ষা করার পরও কিন্তু বাসের দেখা পাচ্ছে না। আমরা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে চড়া দামে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু বাসের সংকট দেখা দিয়েছে। আমরা কিন্তু বাস কাউন্টারের লোকজনের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আমাদের বাসগুলো মানে অর্থাৎ তাদের বাসগুলো পথিমধ্যে যানজটে আটকে পড়েছে, কোথাও কোথাও তারা আসলে দূরপাল্লার বাস হওয়াতে কিন্তু সময় লাগছে, এই কারণে তারা বাসটি আসলে সেরকমভাবে পূরণ করতে পারছেন না। টিকিট যতটুকু তারা বিক্রি করেছেন ততটুকু তারা সেই যাত্রীগুলোতে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে বলেও কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু যাত্রীরা যেরকম অভিযোগ করছে যে আসলে একটি নির্দিষ্ট মহল কিন্তু বাসগুলোকে তারা সংরক্ষণ করে রাখছে, মজুত করে রাখছে, সে কারণে কিন্তু আসলে বাসের দেখা মিলছে না কাউন্টারগুলোতে। তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছে। আমরা জানি যে আর একদিন পরেই কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যে কারণে মানুষের মধ্যে কিন্তু একটি ভোটের উৎসব দেখা দিয়েছে এবং সেই ভোটকে কেন্দ্র করেই কিন্তু তারা গরমমুখ হচ্ছে। কিন্তু বাস সংকট থাকার কারণে, বাস না পাওয়ার কারণে কিন্তু তারা ভোগান্তিতেই পড়েছে। তো রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে ছিল সব শেষ। ফেরদৌস রহমান জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে ঘরে ফেরা মানুষের খবর। এদিকে 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে শিল্প কারখানায় টানা ছুটি ঘোষণার পর ঘরমুখো হয়েছেন বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ। একসঙ্গে হাজারো যাত্রী বাড়ির পথে নামায় গাজীপুরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে গাজীপুরের ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। মৌচাক, চন্দ্রা ও কালিয়াকৈর মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে লাগছে কয়েক গুণ বেশি সময়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। এরই মধ্যে ভোগান্তি আরও বাড়িয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রীরা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এই ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। ভোট দিতেও কয়েকদিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। দক্ষিণাঞ্চলমুখী মানুষরা ভিড় করছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? উজ্জ্বল, মূলত আমরা এই মুহূর্তে যে সদরঘাটে যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেই চিত্রটা কিন্তু আমরা আসলে ঈদে দেখি, যে বিগত সময়ের যে ঈদগুলো আসলে গিয়েছে সেই উপচে পড়া ভিড়, মানুষে যে একেবারে লঞ্চ ভর্তি করে যাওয়া, সেই চিত্রটাই কিন্তু দেখি। একটু যদি আপনাকে দেখাতে চাই যে আমরা সদরঘাটে এসেই যেটা দেখেছি যে দুপুর পর্যন্ত আসলে মানুষ কিছুটা থাকলেও সেটা দুপুরের পর পর কিন্তু একেবারে জনসমাগম যেই বলা যায় সেটা কিন্তু বেড়েছে। এবং যেই পল্টনগুলো রয়েছে, প্রতিটি পল্টনগুলো ধরেই আসলে মানুষ কিন্তু একেবারে সারিবদ্ধভাবে আসলে প্রবেশ করছেন এবং কোথাও কোথাও এক প্রকার জটলা লেগে যাচ্ছে, যে মানুষের কারণে তারা কিন্তু হেঁটে যেতে পারছেন না। আমরা ইতোমধ্যে দেখেছি যে আসলে যে সকাল নাগাদই কিন্তু এই যে সদরঘাটের যে মানুষের ভিড়, সেটা আসলে সকালে যতটা ছিল, সকালে সেটা পরিবার পরিজন আসলে নিয়ে তারা কিন্তু যাচ্ছিলেন। এবং যেহেতু আপনি জানেন যে আজকে আসলে শেষ দিন, অর্থাৎ আগামীকাল থেকে ছুটিটা শুরু হবে যে নির্বাচন উপলক্ষে, সেই শেষ দিনের যেই যাদের আসলে চাকরি কিংবা ব্যবসা যেগুলো ছিল
সেসব শেষ করেই তারা কিন্তু আসলে তাদের যে নির্দিষ্ট ভোট সেই কিংবা নির্দিষ্ট যে এলাকায় তাদের যেই ভোট সেটার জন্য তারা কিন্তু যাচ্ছেন। আমরা ইতোমধ্যে যেটা জেনেছি যে অন্তত প্রায় দুপুরের পর 3 থেকে 4টি লঞ্চ বরিশাল ভোলা সহ বিভিন্ন জায়গায় আসলে ছেড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত বলা যায় যে আমরা দেখেছি যে ভোলার অন্তত 3 থেকে 4টি লঞ্চ পুরোপুরি ভর্তি হয়ে আছে এবং বরিশালের যে লঞ্চগুলো এই যে সদরঘাটে ভেড়ানো আছে সেসব জায়গায়ও কিন্তু মানুষজন উঠছেন এবং প্রতিটা লঞ্চেই বলা যায় যে প্রায় 3 থেকে 400 জন ইতোমধ্যেই ভরে গিয়েছে, যদিও কয়েক ঘন্টা পর আসলে সেই লঞ্চগুলো ছাড়ার কথা এবং ইতোমধ্যেই আমরা সবগুলোতে আসলে ভর্তি দেখেছি। তবে আমরা যাত্রীদের আসলে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের থেকে যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়গুলো আমরা প্রতিবার পাই সেটা আবার নেওয়া হচ্ছে কিনা, তবে তেমন কোনো এখনো পর্যন্ত আমরা অভিযোগ পাইনি। তবে বেশ কয়েকটি লঞ্চ আসলে একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে বলে যাত্রীরা বলছেন। যদিও দেখেছি যে অন্তত প্রায় 10 থেকে 12টি লঞ্চ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং সবগুলোতেই যাত্রী একেবারে পরিপূর্ণ। তবে আমরা পরবর্তীতে হয়তো জানাতে পারবো যাত্রী আসলে কতটা যাচ্ছেন, কোনো ভোগান্তি আছে কিনা। এই ছিল সদরঘাট থেকে সবশেষ। উজ্জ্বল, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসবে বলেও আশা করেন তিনি। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। অনেকদিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক হতে হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এদিকে ফলাফল যাই হোক নির্বাচন সুষ্ঠু হলে মেনে নেবে বিএনপি। সকালে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপির পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি। অভিযোগ করেন নির্বাচন সামনে রেখে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের উপর আস্থা রাখতে চাই, জনগণের মতন করি যে আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে ইনশাআল্লাহ নির্বাচনে সহিংসতা পেরিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। গণ অভ্যুত্থানে কিন্তু অন্যতম আকাঙ্ক্ষা ছিল সেটি, সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যে কোনো ফলাফল আমরা মেনে নিব, কেন মানব না। নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন জাতি কোনোভাবে একটি পাতানো নির্বাচন মেনে নেবে না। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারকে উদ্বেগজনক জানিয়ে প্রশাসনকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের এই নেতা। এর আগে সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দল। এ সময় দেশের বিভিন্ন স্থানে জামায়াতের এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে বলে প্রতিনিধি দলকে জানান জামায়াতের আমির। নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে আমাদের মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। ভোটের ছুটিতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন সায়েদাবাদ বাস টার্মিনালের চিত্র কেমন?
উজ্জ্বল, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি সায়দাবাদ থেকে, আমরা মাত্র এসেছি এবং এই মুহূর্তে যাত্রাবাড়ি যে ধোলাইপাড় যে এলাকাটি রয়েছে সেখানে দক্ষিণাঞ্চলগামী যেসব মানুষ তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় এবং পুরো রাস্তায় যেমন যানজট তেমনি যেসব যানবাহন যাচ্ছে এই মুহূর্তে ঢাকা ছেড়ে প্রত্যেকটি যানবাহনে কিন্তু লোকে পরিপূর্ণ এবং এই যে বাস টার্মিনাল এলাকাটি রয়েছে সেই এলাকাটিতেই কিন্তু হাজার হাজার মানুষ আসলে যানবাহনের জন্য অপেক্ষা করছেন এবং এই অনেকে আসলে অভিযোগ করছেন যে কাঙ্ক্ষিত পরিমাণ বাস সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না এবং মানুষ কিন্তু অপেক্ষা করছে বাসের জন্য, তো যদিও সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ পাচ্ছে না। একই সাথে তারা যেটি অভিযোগ করছে যে মানুষ অন্যান্য স্বাভাবিক সময় যে ভাড়া সেটার অনেক সময় দ্বিগুণ তিনগুণ পর্যন্ত আসলে ভাড়া নেওয়া হচ্ছে, সেখানে তারা অভিযোগ করছে এবং প্রশাসন আসলে এইসব বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না, সেই অভিযোগগুলোও কিন্তু তারা করছেন। একই সাথে আর মাত্র একদিন রয়েছে ভোটের বাকি, সেই একদিন আগেই কিন্তু ঘরমুখো মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এবং আগামীকালকেও যেহেতু বাস চলাচল করবে এবং আজকে প্রথম ছুটির কারণেই কিন্তু সাধারণ মানুষ বিকেলে বিশেষ করে দুপুরের পরে কিন্তু ঘরমুখো মানুষের যে চাপ সেটি কিন্তু বাড়তে থাকে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের এবং যেসব বাস এই মুহূর্তে ঢাকা ছেড়ে যাচ্ছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আসলে বাসগুলো যত দ্রুত সম্ভব পাস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ঢাকার আশেপাশে এই মানে বাস টার্মিনালের আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে যানজট দেখা যাচ্ছে এবং ঘরমুখো মানুষ আছে বাস টার্মিনালে আসার জন্য কিন্তু এই ভিড়ের সম্মুখীন হচ্ছেন এবং দীর্ঘদিন পরে আসলে এরকম একটি উৎসব মুখর পরিবেশ যেখানে সাধারণ মানুষ আসলে ভোটের জন্য বাড়ি ফিরছে এবং এই ভোটের উৎসবকে তারা আসলে অনেক বেশি উদযাপন করতে চায়, সেই প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে এবারের ভোটকে তারা সর্বোচ্চ পরিমাণে উদযাপন করতে চায় এবং অসংখ্য মানুষ কিন্তু সেই উদযাপনের সাক্ষী হতে যাচ্ছেন এবং তারা যদিও কিছুটা ভোগান্তি হচ্ছে তবে সাধারণ মানুষ সেই ভোগান্তির বাহিরে আসলে ভোটটাকে উৎসব মুখর এবং এটিকেই উদযাপন করতেই কিন্তু তারা তৎপর এবং তারা চাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি এইসব বিষয়গুলোকে যদি ডিল করা হয় তাহলে সাধারণ মানুষের আসলে কিছুটা ভোগান্তি কমবে। তো এই ছিল ধুলাইপাড় থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল, ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ। নোয়াখালীর 6টি আসনে 875টি কেন্দ্র নির্বাচন অনুষ্ঠিত হবে, এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। নাসিম শুভ, জানাবেন সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জেলায়? উজ্জ্বল, নোয়াখালীতে যে 6টি নির্বাচনী আসন রয়েছে 6টি নির্বাচনী আসনে এবছর প্রায় 28,60,000 ভোটার যারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনে কে হচ্ছেন এই 6টি আসনের আইন প্রণেতা তা নির্ধারণ করবেন এবং তারই লক্ষ্যে কিন্তু জেলায় প্রায় 875টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য কিন্তু প্রায় সবগুলো কেন্দ্রে বলা চলে যে সিসি ক্যামেরার আওতাধীন রাখা হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আমাদেরকে জানানো হয়েছে নোয়াখালীতে যেই মোট ভোটার প্রায় 28,60,000 তার 48% কিন্তু নারী ভোটার। তো ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রশাসন ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ দুপুরে কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মহড়া করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। তো আমি আপনাকে বলে রাখি নোয়াখালীতে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসলে নোয়াখালীর যে 2টি থানাতে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্রগুলো এখনো সবগুলো জমা না পড়ার কারণে এবং অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার কারণে কিন্তু স্থানীয় ভোটারদের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে। তো স্থানীয় ভোটাররা বলছেন যেহেতু এতদিনে অস্ত্রগুলো আসলে উদ্ধার করা হয়নি, তবে এই অস্ত্রগুলোর ব্যবহার যাতে ভোট কেন্দ্রে না হয় সেজন্য যাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে ভোট কেন্দ্রে ভোটারদের যাবতীয় নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন এবং সতর্ক রয়েছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কিন্তু একটি বিশেষ সভা শুরু হয়েছে যেটিতে জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ উপস্থিত রয়েছেন এবং এখন মিটিংটি কিন্তু এখনো চলছে। এই মিটিং এ কিন্তু তারা নির্ধারণ করছে নোয়াখালীর যে 875টি আসন সেগুলোর মধ্যে যেগুলো অতি ঝুঁকিপূর্ণ সেগুলোতে প্রয়োজনীয় কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি সাধারণ যে আসনগুলো রয়েছে সেগুলোতেও কিভাবে ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেজন্যই তো জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত তাদের প্রস্তুতি ঠিকঠাক, বাকিটা আসলে ভোট কেন্দ্রে দেখা যাবে ভোটের বাস্তব চিত্র কেমন। তো উজ্জ্বল, এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে এখন অবধি নির্বাচনের প্রস্তুতির সব শেষ। নির্বাচিত সরকার এলে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান।
বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, নির্বাচনের পর রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র জমা দেবেন তিনি। তবে উপাচার্য পদে যাতে শূন্যতা তৈরি না হয় সে কারণে সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে পারেন বলেও জানান ডক্টর নিয়াজ আহমদ খান। এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে যে তারা যেন আমাদের সহযোগিতা যাই প্রয়োজন আমরা সেটা করব, তারা যদি ধারাবাহিকতা বজিয়ে রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন, কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার একটা বিশেষ অনুরোধ সহ, যেহেতু এটা জাতির বিশ্ববিদ্যালয়, এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না, এবং এই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে, এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি। সেটার জন্য আমার এতদিক বক্তব্য ছিল। আমি সরকারকে অনুরোধ করব যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি তারা দেন। আর এর মধ্যে যাতে হঠাৎ কোনো শূন্যতা, হঠাৎ কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়, তার জন্য যা সময়ের প্রয়োজন সেটি আমাকে যদি তারা অনুরোধ করেন আমি সেটা বিবেচনা করতে রাজি আছি। ব্যাংক খাতে খানিকটা আস্থা ফিরলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যারা অর্থ পাচার করেছে তারা অত্যন্ত দক্ষ লোক দিয়ে এই কাজ করালেও তাদেরকে চিহ্নিত করা গেছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন অর্থ উপদেষ্টা। অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়ে করেছে, মানে আমরা দক্ষ লোকরা চেষ্টা করে ধরতে, আমাদের আরও দক্ষ লোক হয়তো লেয়ারিং করা হয়, বহুভাবে কাগজপত্র তৈরি করা হয়। তবে আমি বলি আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে, আমরা জানি না কারা কারা করেছে, কোন কোন দেশে করেছে। এর চেয়ে বড় ব্যাপক আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে। আমাদের মেইন ছিল আপনার জানেন 11টা না 12টা বোধ কি আমরা আইডেন্টিফাই করে, বাকিগুলো আছে। তো আপনার আসার কথা আসবে, মানে নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, বেসটা তৈরি হয়েছে, তথ্যগুলো আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে, প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের জানা আছে। চাঁপাইনবাবগঞ্জে আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে মেহেদি উৎসব। আয়োজকরা জানান, তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই মেহেদি উৎসবের আয়োজন। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সোহান মাহমুদ। সোহান, জানাবেন এই ভোট উৎসব ঘিরে কেমন উচ্ছ্বাস দেখছেন তরুণদের মাঝে? উজ্জ্বল, ইতিমধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে, মাঠ থেকে ফিরেছেন প্রার্থীরা। তবে আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে, নবাবগঞ্জ সরকারি কলেজে এসেছিলাম। আমরা এখানে এসে দেখতে পেলাম যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে এক ভিন্ন ধর্মী আয়োজন। এখানে আয়োজন করা হয়েছিল মেহেদি উৎসবের। দুপুর 3টা থেকে তারা একে অপরকে মেহেদি দিতে ব্যস্ত ছিল, উচ্ছ্বাসে মেতেছিল তারা। তবে স্থানীয় প্রশাসন তাদেরকে আসলে সময় বেঁধে দিয়েছিল 5টা 15 মিনিট পর্যন্ত, যা ইতিমধ্যে মোটামুটি শেষ হয়েছে। তবে তারা যেগুলো বলছেন যে আসলে এই গত যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে আসলে তরুণীরা নিজ ইচ্ছে বা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি, তার বিকল্প চিন্তা করে তারা এই আয়োজন করেছেন। সবাই খুশিতে উচ্ছ্বাসিত হয়ে একে অপরকে মেহেদি পরিয়ে দিচ্ছেন, একদম উচ্ছ্বাসে পরিণত হয়েছিল এই জায়গাটি। এখন অনেকটাই বলা যায় এই উচ্ছ্বাস শেষ হয়েছে। তারা বলছেন আসলে উচ্ছ্বাসে মেতে তারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, যেন এই চাঁপাইনবাবগঞ্জের আরও উন্নয়ন হয়। এই চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের দিক নির্দেশনা যারা নতুন যুবকদের কর্মসংস্থান করবেন তাদেরকে তারা ভোট দিতে চান। উজ্জ্বল, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে সব শেষ। মেহেদি উৎসবের খবর জানাচ্ছিলেন সোহান মাহমুদ। আর এই ছিল আপনার এই ঘন্টার আয়োজনে। পরবর্তী আয়োজন সন্ধ্যা 6টায়।